এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবৈধ ঘোষণা করল ভারত। সুখবর পেলেন শেখ হাসিনা। অবশেষে দুইটি কারণে পদত্যাগ করবেন তারেক রহমান। পদত্যাগ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরবর্তী সংসদ নেতার অভিপ্রায়কে স্বাগত জানাবেন তিনি। সহকর্মী আলমগীর স্বপনের রিপোর্ট। এই বর্তমান সরকার প্রধান অর্থাৎ বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তিনি পদত্যাগ করে দেশে থাকতে পারবেন কিনা সেটাই অনিশ্চিত। প্রধানত দুইটা ইস্যুর মধ্য দিয়ে মূলত এই গুঞ্জনের সৃষ্টি হয়েছে। চাপের মুখে পড়ে হয়তোবা এই সরকারেরও পতনের একটা গুঞ্জন সব সেক্টরেই বিরাজ করছে। অনেকেই শেখ হাসিনার কাছে ক্ষমা চাওয়া শুরু করেছে, অনেকেই আওয়ামী লীগের নেতাদের কাছে ফোন করে করে ক্ষমা চাওয়া শুরু করেছে, অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ক্ষমা চাওয়া শুরু করেছে। কেবল শুরু হয়েছে ভাই, শেখ হাসিনার পায়ে ধরতে হবে আপনার। গদিতে বসতে না বসতেই তারেক রহমানকে অবৈধ প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দিয়ে ফেলেছেন পশ্চিম বাংলার নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাহলে কি আড়ালে বিশাল কোনো ফাঁদ পাতা হচ্ছে? আওয়ামী লীগ কি তবে ওপার থেকে নতুন কোনো গোপন ফন্দি আছে? হয়েছে, যারা তার কিছুটা অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখে ফেলছেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আগে ধারাবাহিকভাবে সম্পূর্ণ আলোচনাটি দেখে আসা যাক। চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ। বঙ্গের নীলাকাশ আজ গেরুয়া ঝড়ে অন্ধকার। যে গভীর আশঙ্কা করা হচ্ছিল শেষ পর্যন্ত কি সেটাই সত্যি হলো? গত ১.৫ দশক ধরে যে রাজনৈতিক দেয়ালটি ঢাকাকে আগলে রেখেছিল সেই দেয়াল আজ আক্ষরিক অর্থেই ধুলোয় মিশে গেছে। মমতা ব্যানার্জির এই পরাজয় শুধু একটি রাজনৈতিক দলের পতন নয়, বরং ভূ রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি বাংলাদেশের ৩ দিকের সীমান্তে কট্টর হিন্দুত্ববাদী শক্তির অবাধ প্রবেশের এক ভয়ঙ্কর গ্রিন সিগন্যাল। একদিকে আসাম, একদিকে ত্রিপুরা, আর এখন পশ্চিমবঙ্গ। পুরো বাংলাদেশ আজ ৩ দিক থেকে গেরুয়া ঘেরয়ের মুখে এসে দাঁড়িয়েছে। দিল্লির কট্টরপন্থী নেতারা এখন বুক ফুলিয়ে বলছেন অঙ্গবঙ্গ কলিঙ্গ সবই এখন তাদের পূর্ণ দখলে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এর পরের টার্গেট কে? এই আগ্রাসনের পরবর্তী শিকার কি তবে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ? ঠিক এই চরম উত্তেজনার মুহূর্তে নীরবতা ভেঙে মুখ খুলেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। দিল্লির রক্তচক্ষুকে বিন্দুমাত্র পরোয়া না করে তিনি যে ঐতিহাসিক হুঙ্কার দিয়েছেন তাতে রীতিমতো কম্পন শুরু হয়েছে ভারতের কূটনৈতিক পাড়ায়। দিল্লির নতুন সরকারের শপথ গ্রহণের আগে কেন ঢাকা এমন প্রকাশ্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আজ খুলে দেব ভূ রাজনীতির সব রুদ্ধশ্বাস মুখোশ। তাই খবরের পেছনের আসল সত্য জানতে ভিডিওর 1 সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন যে গত ১৫ বছর ধরে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের ক্ষমতায় ছিলেন। ভালো হোক বা মন্দ, তিনি অন্তত দিল্লির কট্টর হিন্দুত্ববাদী এজেন্ডাকে সরাসরি সীমান্তের এপারে আসতে দেয়নি। কিন্তু ২০২৬ সালের এই নির্বাচনে সব রাজনৈতিক হিসাব নিকাশ পাল্টে গেছে। ২০৬টি আসন নিয়ে কট্টরপন্থী মোদি বাহিনী এখন কলকাতার রাজপথ দখলে নিয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন এই জয় কোনো সাধারণ জয় নয়, এটি আসলে বাংলাদেশের উপর একটি আদর্শিক আগ্রাসনের সুস্পষ্ট ইঙ্গিত। এই নির্বাচনের প্রচারণায় অমিত শাহ থেকে শুরু করে শুভেন্দু অধিকারী বারবার কি বলেছিলেন তা নিশ্চয়ই সবার মনে আছে। তাদের মূল রাজনৈতিক লক্ষ্য ছিল বাংলাদেশি খেদাও ইস্যু। তারা প্রকাশ্যে অভিযোগ করেছেন যে পশ্চিমবঙ্গের অবৈধ মুসলিমরা ঢুকে নাকি সেখানকার জনতান্ত্রিক কাঠামো বদলে দিচ্ছে। অথচ এই তথাকথিত অবৈধ তকমা দিয়ে আসলে তারা কাদের টার্গেট করছে তা আজ বাংলার মানুষের কাছে দিনের আলোর মতো পরিষ্কার। হিন্দুত্ববাদী এই শক্তি এখন আমাদের সীমান্তের ৩ প্রান্তে দাঁড়িয়ে দাঁত বের করে হাসছে। তাদের বিভিন্ন রাজনৈতিক প্রচারণায় যখন তারা অখণ্ড ভারতের বিষাক্ত নীল নকশার কথা বলে তখন বুঝতে আর বাকি থাকে না যে তাদের স্বপ্ন শুধু
পশ্চিমবঙ্গের মধ্যেই সীমাবদ্ধ নেই। তারা মনে করছে পশ্চিমবঙ্গ জয় করা মানেই বাংলাদেশের উপর এক চরম রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করা। আর এই জয়ে তারা বাংলাদেশ ইস্যুকেও অত্যন্ত নগ্নভাবে ব্যবহার করেছে। ময়মনসিংহের দীপু দাসের ঘটনা বা বাংলাদেশের হিন্দুদের কথিত নির্যাতনের দোহাই দিয়ে তারা পশ্চিমবঙ্গের সাধারণ হিন্দু ভোটারদের মনে বিষ ঢুকিয়ে মেরুকরণ ঘটিয়েছে। এখন তাদের হাতে নিরঙ্কুশ ক্ষমতা, আর সেই ক্ষমতা পাওয়ার আগেই তারা কি শুরু করেছে তা নিয়ে গোটা বাংলায় চরম উদ্বেগ তৈরি হয়েছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সেই চরম বিতর্কিত ও উস্কানিমূলক কথার পর এখন পশ্চিমবঙ্গের কিছু বিজেপি নেতা বলছেন ঘরে ঘরে তল্লাশি চালিয়ে তারা অনুপ্রবেশকারীদের খুঁজবেন। এর সোজা অর্থ হলো লাখ লাখ বাংলাভাষী মুসলিমকে রাষ্ট্রহীন করে জোর করে বাংলাদেশের ভেতরে ঠেলে দেওয়ার এক গভীর এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র করা হচ্ছে। প্রিয় দর্শক, এই নির্বাচনের সবচেয়ে ভয়ঙ্কর দিকটি নিয়ে এখন ঢাকার রাজনৈতিক মহলে জোর গুঞ্জন চলছে। সম্ভাব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নাকি নির্বাচনের আগে থেকেই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলানোর দুঃসাহস দেখাচ্ছেন। শেখ হাসিনাকে পুনরায় রাজনীতিতে ফেরানো বা তারেক রহমানকে সরিয়ে দেওয়ার জন্য দিল্লির প্রেসক্রিপশনে কোনো গভীর ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে কিনা তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তুমুল চাঞ্চল্য তৈরি হয়েছে। শুভেন্দুর এই আস্ফালন প্রমাণ করে যে বিজেপি সরকার পশ্চিমবঙ্গে বসা মানেই বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত আনার চেষ্টা। আর নির্বাচনের চূড়ান্ত ফল বের হতে না হতেই পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তবর্তী প্রান্ত থেকে আসতে শুরু করেছে সংখ্যালঘু মুসলিমদের উপর ভয়াবহ হামলার খবর। আনঅফিশিয়াল রিপোর্ট অনুযায়ী বেশ কয়েকজনের প্রাণহানি ও ব্যাপক ধরপাকড়ের গুরুতর অভিযোগ উঠেছে। অনুপ্রবেশকারী ট্যাগ দিয়ে নিরীহ মানুষদের ডিটেনশন ক্যাম্পে পাঠানোর যে নারকীয় ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে তা যদি সত্যি বাস্তবায়িত হয় তবে সীমান্তের ওপারে এক চরম মানবিক বিপর্যয় নেমে আসবে। আর এই জুলুমের প্রতিবাদ করার এবং রুখে দাঁড়ানোর সময় এখনই। দিল্লির এই আগ্রাসন কেবল রাজনৈতিক ষড়যন্ত্র বা পুশব্যাকের হুমকিতেই সীমাবদ্ধ নেই। পশ্চিমবঙ্গ দখল করার পর তারা এখন আন্তর্জাতিক আইন অমান্য করে পানি নিয়ে এক ভয়াবহ ওয়াটার টেরোরিজম বা পানি সন্ত্রাসের প্রস্তুতি নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফারাক্কা ও তিস্তার পানির প্রবাহ আটকে দিয়ে আমাদের উত্তরবঙ্গকে মরুভূমি বানানোর যে চক্রান্ত দিল্লি শুরু করতে পারে তা রুখে দিতে ঢাকা এবার বদ্ধপরিকর। দিল্লির এই চরম ঔদ্ধত্যের মুখে বাংলাদেশ সরকার এবার আর চুপ করে বসে নেই। আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যে সাহসী এবং তেজস্বী বক্তব্য দিয়েছেন তা আজ প্রতিটি স্বাধীন চেতা বাঙালির মনের কথা।